আসসালামু আলাইকুম এভরিবডি। আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন সবাই? ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। যারা যারা এখনও জয়েন হন নাই, জলদি জলদি জয়েন হয়ে নিন। শুরু হয়ে গেল আরও একটি এপিসোড, নতুন এপিসোড। আর আমি বলে রাখি যে আমি আজকে নতুন, সো সবাই একটু ভুল ত্রুটি একটু ক্ষমা করবেন। যাই হোক, কে আছেন, কে কোথা থেকে আছেন কমেন্ট করে ফেলেন জলদি জলদি। আমি কমেন্ট দেখছি না এখনও, আমি কমেন্ট দেখছি না নাকি? ওকে, আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই আছেন। কে কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন। আর আমি প্রথমেই একটা গল্প, আমার কালেক্ট করা একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা আমার এক ভাইয়ের কাছ থেকে, মানে দাদা হয়। তো উনি হলো যে বেসিক্যালি আমাদের এখানে দোকান দেয়, একজন দোকানদার, দোকানি, মানে ওনার সেলুনের দোকান আছে। আমাদের একজন সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মের উনি। তো উনি আমাদের এখানে গত 2001 সাল থেকে উনি এখানে আছেন। তো উনি আছেন, ওনার কাছ থেকে গল্পটা কালেক্ট করা। তো উনি যেভাবে বলছে ওভাবেই বলছি। সো সময়টা 2003 সাল, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। উনি একদিন রাতে যাওয়ার সময় অনেক রাত হয়ে যায়। তো উনি, ওনার সাইকেল ছিল, ওনার বাড়ি আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে। তো উনি যাওয়ার সময় অনেক রাত হওয়ার ফলে উনি সাইকেল নিয়ে আস্তে আস্তে যাওয়ার সময় একটা রাস্তায় ওনাকে, মানে আমাদের এখানে বলে রাখি যে উনি যেদিক দিয়ে বাড়িতে যায় ওটার ওপাশেই কিন্তু একটা হাইওয়ে রোডের উপর দিয়েই যেতে হয়। সো হাইওয়ে রোডের আগে ওনাকে একজন বৃদ্ধ লোক দাঁড় করালো যে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তো উনি বললো যে, মুরব্বী আমি তো আমার বাড়ির দিকে যাচ্ছি, আমাকে কি কিছু দরকার? তখন ওই লোকটি বলল যে, হ্যাঁ আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। বলে রাখা ভালো যে লোকটি যেখানে যেতে চাইলো, লোকটি একটা পেট্রোল পাম্পে যেতে চাইলো, একটা পেট্রোল পাম্পে। ওই পেট্রোল পাম্পে ওই পেট্রোল পাম্প হলো যে ওনার বাড়ির যাওয়ার রাস্তার অপোজিট সাইডে, মানে উনি তো যে কেউ ওখানে ঢুকবে না। তো উনি যাওয়ার সময় বললো যে, আমি তো ওদিকে যাব না মুরব্বী, আমাকে একটু ক্ষমা করবেন। তো মুরব্বী অনেক জোরাবলি করলো, অনেক জোর জবরদস্তি করলো যে আমাকে নিয়ে চলো একটু, আমি বুড়ো মানুষ, আমি কি করে যাব একা একা। তো ওনার মনে দয়া হলো যে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি উঠেন। তো ওনাকে সাইকেলের পিছনে বসালো, সাইকেলের পিছনে বসিয়ে ওনাকে নিয়ে চললো। তো উনি নোটিস করলো যে লোকটা মুরব্বি হিসাবে, ওনার একজন 70-80 বছর বয়সী হ্যাংলা যুবক, মানে মুরব্বি, ওনার ওজন কত হতে পারে? ঊর্ধ্বে 60 কি 70। কিন্তু উনি লক্ষ্য করলেন যে 3জন মানুষ বসলে যেরকম ওজন হয় সেরকম সেম টু সেম ওজন। সো উনি ওইদিকে অতটা করলেন না, নোটিস করলেন না। তো উনি চললেন, উনি হেঁটে গেলেন। যাওয়ার সময় সাইকেল চালিয়ে যাচ্ছেন যাওয়ার সময় উনি যখন ওনাকে নামিয়ে দিলেন, নামিয়ে দেওয়ার পর থেকেই ঘটে আসল ঘটনা। তো উনি ওনাকে নামিয়ে দেওয়ার পর উনি বৃদ্ধ লোকটি বলে যে, বাবা একটু সাবধানে যেও, ক্ষতি হতে পারে। তো উনি এটা শুনে একটু ঘাবড়ে গেলেন। তো ওনার হাতে একটা ফোন ছিল 2003 সনে। তো উনি কী করলো, উনি বললো যে আচ্ছা ঠিক আছে, এটা বলে উনি সাইকেলটা ঘোরালেন। ঘুরিয়ে বলে রাখি যে যে মেন রোডটা হলো দক্ষিণ উত্তরমুখ।
ওটার পশ্চিম দিকেও হলো একটা খাল, পূর্ব দিকেও খাল। তো উনি সাইকেলটা যথারীতি চালালেন, চালাতে চালাতে সামনে যেয়ে হঠাৎ করে ওনার নাম্বারে একটা কল আসলো। তো উনি ফোনটা পকেট থেকে বের করলেন। পকেট থেকে বের করার পর উনি যা দেখলেন তাতে মানে ওনার চোখ কপালে উঠে গেলো যে একটা 2003 সালে কেউ আননোন নাম্বার থেকে তো কেউ ফোন দিবে না, কিন্তু এমন একটা নাম্বার থেকে কল আসলো যে কল আসছে ঠিকই, বাট দেখা যায় না, নাম্বারটা নেই। এটা ভৌতিক কাহিনী। তো উনি কী করলো, পকেটে আবার ফোনটা রেখে দিল। পকেটে ফোনটা রেখে উনি যথারীতি সাইকেলটা চালালো। পকেটে ফোনটা রাখার সাথে সাথেই উনি পড়ে গেল। ওনার স্টিয়ারিংটা তো উনি কন্ট্রোল হারিয়ে ফেললো। কন্ট্রোল হারানোর সাথে সাথে উনি ভাবলো যে উনি পড়ছে কিন্তু পশ্চিম দিকে, উনি ভাবলো যে উনি পূর্ব দিকে পড়তেছে। তো এই জন্য উনি পশ্চিম দিকে সাইকেলের মাথাটা ঘোরানোর সাথে সাথে উনি পুরো খালের নিচে চলে গেল। সাইকেলটা উপরে আর উনি খালের মাঝখানে। তো উনি নোটিস করলো যে উনি খালের মাঝখানে ঠিকই পড়ছে। তো উনি সাঁতার জানে, উনি যেহেতু গ্রামের ছেলে তো সাঁতার জানে, কিন্তু উনি উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু কেউ একজন আর পিছন থেকে টেনে ধরে রাখছে। উনি প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পর হাত পা নাড়ানাড়ি করলো। হাত পা নাড়ানাড়ি করার পর তখন বলে রাখি ওখানে 2003 সালে এই এই সরকারিভাবেই রাস্তার গাছ কাটা চলছিল। ওই সময় গাছ কাটার জন্য কিছু লোক ছিল। ওই লোকগুলো ওনাকে মানে দেখে, ওনার সাউন্ড শোনার পর আসে ওনার কাছে। এসে একজন লোক নেমে ওনাকে ডেকে উপরে তোলার পর ওনাকে জিজ্ঞেস করে যে কী হয়েছিল। তখন উনি সব কিছু খুলে বলে এবং এটাও বলে যে আমি একটা লোককে এখান থেকে তোলার পরে আমি যখন ওনাকে পেট্রোল পাম্পে দিয়ে আসার সময় এই ঘটনাগুলো ঘটে। তখন ওই লোকগুলো বলল যে আপনার পিছনে তো কেউই ছিল না, আমি দেখছিলাম যে আপনি যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন আপনার পিছনে কেউ ছিল না। এটা শোনার পর ওনার মাথার কাজ করা বন্ধ করে দেয়। উনি একটু ঘাবড়ে যাওয়ার পর উনি কী করেন, উনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে চলে যাই। তো উনি যথারীতি ওনার ফোনে পানি ঢুকার কারণে তখন একটা ফোন, নোকিয়া 1200 মডেলের একটা ফোন। ওই ফোনটার তখনকার 2003 সালে অনেক দাম ছিল, প্রায় 10-12 হাজার টাকার মতো। আর একটা সিমের দামও ছিল 10-12 হাজার টাকার মতো মনে হয়, উনি যেহেতু বলছে এটা। তো উনি ওনার ফোনটা ঝাড়ে, মানে পানিগুলো বের করার জন্য ঝাঁকি দেয়। তো উনি তারপর সাইকেলে উঠে ওনার যেই ধর্মের যেই ইয়েগুলো আছে ওনাদের নাম জপে তারপর রওনা দেয় আবার বাড়ির দিকে। কিন্তু উনি যখন একটু সামনে যাওয়ার পর উনি দেখে যে পিছন থেকে লোকগুলো আবার ডাকছে। তো উনি পিছনে যাওয়ার পরে ওই লোকগুলো বলে যে ওইদিকে কই যান। তো উনি বলে যে আমি বাড়িতে যাই। তো লোকগুলো বলে ওইদিকে তো আপনার বাড়ি না, আপনার বাড়িতে এই দিকে, আপনি পেট্রোল পাম্পের ওখানে যাচ্ছেন কেন? মানে যেখানে ওই বৃদ্ধ লোকটাকে নামিয়ে দিয়ে আসলো, উনি সেদিকে বলছিল যে ওদিকে আমার বাড়ি। বলে যে ওই দিকটায় অন্ধকার, ওই দিকটায় আমার বাড়ি, আর এদিকে আলো জ্বলছে, এটা পেট্রোল পাম্প। বলে যে না, পেট্রোল পাম্পে অন্ধকার, ওইদিকে আপনার আলো জ্বলছে, ওইদিকে হলো আপনার বাড়ির রাস্তা। তো উনি সত্যি খুব ঘাবড়ে যায়। উনি তারপর যথারীতি উনি ডিসিশন নেয়, আচ্ছা ঠিক আছে আমি একজন মানুষ, ওনারা তো অনেকজন, ওনাদের কথাই শুনি। তো যথারীতি উনি ওনাদের কথা শুনে আবার সাইকেলটা ঘুরিয়ে পিছনে আসার পর উনি ওনার বাড়ির রাস্তার দিকে রওনা দেয়। এমন একটু সামনে আসার পর দেখে যে আসলেই তো আমি তো কোন দিকে যাচ্ছিলাম। তারপর উনি আবার ওনার যথারীতি বাড়ির দিকে রওনা করে। বাড়ির দিকে রওনা করার পর উনি যখন একটু সামনে আসে, প্রায় 1 কিলোমিটারের মতো সামনে আসার পর উনি দেখে যে রাস্তার দুপাশে বাঁশঝাড়, একটা একটা বাঁকের মধ্যে যখন আসে ওটার দুপাশেই বাঁশঝাড়। ওই বাঁশঝাড়গুলো এমনভাবে ঝুলছে যে মনে হচ্ছে যে ওগুলো ওনার গায়ের মধ্যে ভেঙে পড়বে। আর উনি খুব ঘাবড়ে যায়, কারণ বাতাসটা অন্য কোনো দিকে নেই, শুধুমাত্র ওনার দিকেই বাতাসটা বইছে, আর ওই জায়গাটুকুতেই বাতাসটা বইছে। পরে উনি যথারীতি খুব ঘাবড়ে যায়। জানুয়ারি মাসের প্রথম দিক, খুব ঠান্ডার সময়। তো উনি জোরে সাইকেল চালাতে চালাতে উনি ঘেমে যায়। তো ঘেমে যাওয়ার পর উনি যথারীতি বাসায় যাওয়ার পর ওনার বাসার সবাই আতঙ্কিত হয়ে যায় যে কী হয়েছে তোমার, কীভাবে পড়লে, কীভাবে এত কাদা লাগলো গায়ের মধ্যে। তো উনি সব কিছু খুলে বলার পর খাওয়া দাওয়া করে উনি যখন ফোনটা হাতে নেন,
ফোনটা হাতে নিয়ে দেখেন যে ফোনের মধ্যে সিমটা নেই। উনি যখন ঝাঁকি দিয়েছিলেন ফোনটা, যখন ফোনটা পানি বের করার জন্য যখন ঝাঁকি দিলেন, তখন সিমটা বের হয়ে গেছে। তো উনি বুঝতে পারে যে আমি ফোনটা রেখে আসছি, সিমটা রেখে আসছি, সরি। তো উনি যখন যাচ্ছিল, উনি বললো যে আচ্ছা আমি খাওয়া দাওয়া করে আবার যাই, আমি ফোনটা নিয়ে সিমটা নিয়ে আসি। সো সিমটা যখন নিতে যায়, ওনার সবথেকে বিপদ হয় তখন যখন উনি সিমটা নিতে যায়। উনি সিমটা নেওয়ার জন্য খাওয়া দাওয়া করে আবার শাওয়ার নিয়ে গোসল শেষ করে পরিষ্কার হয়ে আবার যায় ওই জায়গায়, সেম জায়গায়। যাওয়ার সময় তেমন কিছুই ঘটে না। আপত্তি এবং বিপদ ঘটে তখনই যখন উনি সিমটা খোঁজার জন্য, উনি তো আগেই বলেছিলাম যে উনি ভাবছিল যে উনি পশ্চিম দিকে পড়েছেন, রাস্তার পশ্চিম দিকে খালে পড়েছেন, সরি পূর্ব দিকে। তো উনি পূর্ব দিকে যেয়ে খোঁজ করতে থাকে যে আমার সিমটা কোথায়, কিন্তু আসলে উনি পড়েছেন পশ্চিম দিকে। তাই উনি কি করে, উনি পূর্ব দিকে যে খোঁজ করতে থাকে, যে উনি লাইট দিয়ে দেখতে থাকে। কিন্তু একটা ঘটনা ঘটে তখন, যখন উনি লাইট দিয়ে খুঁজতে থাকে ওনার সিমটা, তখন ওনাকে কেউ একজন পিছন থেকে ধাক্কা দেয়, এবং প্রচণ্ড জোরেই ধাক্কা দেয়। উনি রাস্তা থেকে প্রায় নিচে, খালের নিচে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল তখন, উনি একটা গাছ পায়, এই যে বন গাছ যেগুলো মানে রাস্তার পাশে জন্মায়, ওই গাছগুলো ধরে ফেলে এবং খালের নিচে পড়া থেকে বেঁচে যায়। এবং ওনার শব্দ শুনে ওই সেই রাস্তার পাশের লোকগুলো, যারা ওখানে গাছ কাটার জন্য ছিল, তারা ওখানে ইয়ে করে, ওনাকে দেখে, দেখার পর বের হয়ে আসে। তখন উনি অত্যন্ত চালাকির সাথে বলে যে ভাই, এখানে যে একটা লোক পড়ছিল, ওই লোকটা কোন পাশে পড়েছিল? তখন ওই লোকটা বলে যে, লোকগুলো বলে যে আপনি তো এই পাশে না, আপনি ওই পাশে পড়েছেন। তখন ওই নিরুদা, মানে যার স্টোরি, উনি বলে যে আপনারা কখন আসলেন? বললো যে আমরা এখন। বললো যে আপনারা কি আমাকে ধাক্কা দিয়েছিলেন? তখন ওনারা বলে যে না, আমরা তো মাত্র বের হয়েছি, আমরা ধাক্কা দিব কেন? যেটা শোনার পর উনি ঘাবড়ে যান। ঘাবড়ে যাওয়ার পরে বলে যে কোথায় পড়ছি আমি? তখন বলে যে এই পাশে। তো তখন যখন উনি ওই পারে যান, ওই পারে যাওয়ার পরে যখন উনি এই সিমটা দেখেন, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সিমটা দেখেন যে রাস্তার উপরেই পড়ে আছে। তো উনি সিমটা হাতে নেওয়ার সাথে সাথে ওনাকে পিছন থেকে প্রচণ্ড জোরে কেউ একজন ধাক্কা দেয়, প্রচণ্ড জোরে কেউ একজন ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে উনি কী হয়, উনি প্রায় হাঁটু অবধি পানি, মানে অনেক দূরে খাল, মানে রাস্তা থেকে অনেক নিচে খাল, এই খালের মধ্যে যে হাঁটু অবধি পানির মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি খুব ভয় পেয়ে যায় এবং উনি ওখানেই মানে কান্না করতে থাকে। তো উনি কান্না করার পরে ওই লোকগুলো দৌড়ে আসে, এসে ওনাকে তোলার পর ওই লোকগুলো বলে যে দেখছেন, আপনাকে বলছিলাম যে আপনার পিছনে কেউ ছিল না, আপনার পিছনে কেউ ছিল না। তখন নিরুদা অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে উনি বলে যে ভাই, এখন কী করব? তখন ওই লোকগুলো বলে যে আপনি আজ একটা কাজ করেন, আমাদের সাথে আজকে রাত থেকে যান, আপনি সকালে চলে যান, সমস্যা নেই। আপনার পিছনে কেউ একজন পড়ছে, ভয়ঙ্কর ভৌতিক এই পিচাস টাইপের কিছু। আপনি আজকে একটা কাজ করেন, আমাদের সাথেই থেকে যান, আপনি পরে আবার কালকে সকালে উঠে চলে যান, সমস্যা নাই। তো উনি ওখানে থেকে যায়। পরদিন সকালবেলা উনি চলে আসে এবং পরে একজন ওনাদের তান্ত্রিক, ওনার যে ধর্মের একজন তান্ত্রিককে জিজ্ঞেস করে দেখে, যে মানে জানতে পারে যে ওটা আসলে একটা পিচাস ছিল, যে নিয়ে ওনার পিছু লেগেছিল। আর যে যাকে সাইকেলে করে দিয়ে আসছিল, সে ছিল মানে একজন ভালো ভালো জিন, বা ভালো ওনারা বলে আত্মা। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগছে জানাবেন, আশা করি ভালো লাগবে। তো আমি কমেন্টগুলো পড়ি। ওকে, আমাদের সাথে আছে আরেফিন ফাহিম, আর আছে নিশাদ মাহমুদ, লিখেছেন হ্যালো 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 ব্রো। কেউ একজন লিখেছেন কি জানি চাইনিজ নাম, হাই হ্যালো। শান্তদীপ লিখেছেন আই লাভ ইউ ভূতনি। হান্টার বয় বাবু লিখেছেন, কাউকে মেনশন করে বলছেন যে তুমি ঘুমাও। আচ্ছা, সালেহীন আকাশ লিখেছেন আগা মাথা বুঝি না, যথারীতি
যথারীতি শোনা শোনা লাগতেছে গল্প। এটা আসলে কোথাও শোনা হয়নি, কারণ এটা আমি গতকালকেই শুনলাম। আমার এটা সত্যি কালেক্ট করা, আমার নিজের কালেক্ট করা। রিফাত সরকার কয়েকজনকে মেনশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর স্নিগ্ধ দাস লিখেছেন জো স্টোরি, থ্যাংক ইউ। এবং ফারজান আক্তার লিখেছেন বাচ্চারা ঘুমাও, ভূত আসবে। ভূত বলতে কিছুই হয় না, মূলত যা আছে তা হলো জিন, এবং বাকিটা যে যার বিশ্বাসের উপর ডিপেন্ড করে। নিশাদ আহমেদ লিখেছেন দেরি হয়ে গেল। হ্যাঁ, বেশি দেরি হয় নাই, একটা স্টোরি গেল, আরও অনেক আছে। স্বপ্নকন্যা লিখেছেন দেরি হয়ে গেল, আমি বলবো যে বেশি দেরি হয় নাই। লাভ ইউ ব্রো চলে আসলাম। আরহিন ফাইন লিখেছেন লাভ ইউ টু ব্রো। আরাফ রহমান লিখেছেন বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ব্রো। এমডি পিয়াল মিয়া লিখেছেন ভয় করতেছে। ভয় করলে চলবে নাকি ব্রো? যাই হোক, এমডি মানিক হোসেন লিখেছেন হ্যালো, হাই ব্রো। মায়ুস মিনা লিখেছেন এই থামলেন থাকবে নাকি সামনে? আপনি সামনে আসবেন না? হ্যাঁ, আমি সবসময় আসবো। আমি প্রতি শুক্রবার রাত 11:59 থেকে 12:59 পর্যন্ত আমি থাকবো। হাই ভাই, আমি বগুড়া থেকে শুনছি। এম শাহিন লিখেছেন এস ব্রো। শুভ সূত্রধার লিখেছেন নাইস ব্রো। সিমু লিখেছেন কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। অ্যাঞ্জেল সোমাইয়া আমিও আসলাম, ওয়েলকাম। তানিশা খাতুন লিখেছেন আসসালামু আলাইকুম না স্টোরি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। মৌসুমি হাবিব লিখেছেন হ্যালো, হাই। ইডেন খুলে লিখেছেন ভাই গলা শুকায় গেছে, ভাই গলা শুকায় গেলে পানি খান। সুমাইয়া সুমু লিখেছেন থ্যাঙ্কস ফর দি স্টোরি, ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি চাই আপনাদের ভালো লাগুক, আমি ভালো লাগার জন্যই আমি যদি আপনাদের ভালো লাগাতে না পারি তাহলে আমি কি করব? আমার তো কোনো কাজ নেই, তাই না? আমি চাই আপনাদের ভালো লাগুক, ভালো না লাগলে আমার কোনো কাজই নেই এখানে আসার। স্বপ্নকন্যা লিখেছেন খুব সুন্দর স্টোরি, ভালো লাগছে ভাইয়া, কিন্তু ঘুম আসছে। ঘুম আসলে এফোর্ট নেবেন না। গল্প কি আর হবে? হ্যাঁ, গল্প হবে, আমি থাকছি 1টা পর্যন্ত, সো অনেক সময় আছে এখনও। মৌসুমী হাবিব লিখেছেন নাইস স্টোরি, থ্যাংক ইউ। আচ্ছা, ফারজান আক্তার লিখেছেন ঘাড় মটকামো। সুমেয়া সুমু থ্যাঙ্কস ফর দি স্টোরি, ভয় লাগছে অ্যান্ড ভাল লাগছে, থ্যাংক ইউ আপু। স্বপ্নকন্যা এতগুলো ভালোবাসা ভাই আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। রিফাত সরকার সেই লেভেলের ভূতের গল্প শোনান। আচ্ছা, সেই লেভেলের ভূতের গল্প শোনাবো, আমি এখন শুরু করছি। মায়মুনা নাহার রূপন্তী, আর স্টোরি বলবেন না? হ্যাঁ বলবো, মাত্র তো শুরু হলো। আচ্ছা যাই হোক, আমি একটা ইমেলে চলে যাই। আচ্ছা, ঘটনাটা লিখেছেন আসিফ পারভেজ নামের একজন। তো উনি যেভাবে বলছে সেভাবেই, উনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। ঘটনাটা বরিশালের বাউফল থানার মুলাদি গ্রামের। ঘটনাটা 40 বছর আগের, আমার এক নিকটাত্মীয়ের ঘটনা ও তার কাছ থেকে শোনা। তার ভাষায় আমার বয়স যখন 22 বছর, আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং সে বলে যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না, আর শহর 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে, যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ, ভালো রাস্তা তখন ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার পরেই শহর। শহরে পৌঁছাতে ঘন্টা আড়াই লেগে গেছে। বিকাল 5টার দিকে বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি
আবার বাইরের দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই, তখন দেখতে পাই নৌকা আর চলছে না। নৌকাটা কাদায় আটকে গেছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধ্যা 6:30 হবে। শীতের কাল থাকায় ওই সময় অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আকাশের জ্যোৎস্নার আলো ছিল খুব। জনমানবশূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। ভয় বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে, ভয়টা ততই তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গলের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ কেমন যেন একটু দুলে উঠলো। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠেছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নিই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করি, কিন্তু ভয় কিছুই মনে নেই। ইচ্ছে করছিল চিৎকার করে বাঁচাও বাঁচাও বলি, কিন্তু আমি জানি আমার চিৎকার কারো কানে পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে খুব। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। বট গাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো। ও আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই দিকে যাবা? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদরে ঢাকা ছিল। লোকটি ইশারায় যেদিকে দেখালো ওই দিকে আমরা যাচ্ছি। লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠলো এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলো না। একদৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করেনি আমার। তবে আগমনে শান্তি পেয়েছি আমি। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে আজ হট্টা করে এমনভাবে নৌকার সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানির রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভিতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভেতর হাত ঢুকিয়ে বাবার কলজাটা বের করে নিয়ে, তখন আমি কোনো উপায় না দেখে বইটাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার। লোকটা আমার দিকে তখন ঘুরে, তখন ঠিক করার মাঝখানে বইটারা ঢুকিয়ে দেই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বইটা দিয়ে আঘাত করি এবং চিৎকার করি, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা দেখছিলাম। বড় বড় নখ ও কোঠরে ঢুকানো চোখের নীল আবার মনে পড়লে বুকটা শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে খুব ছোট ছোট, তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট করে কয়েকজন লোক ছুটে আসে। তাদের সব কিছু খুলে বলি। সব কিছু শুনে তারা বাবার লাশটাও দেখেন। তখন বাবার বুকের ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনোই ভুলতে পারবো না। পরে জানতে পারি ওটা ছিল একটা পিশাচ। আশা করি ভালো লাগবে। তো কেমন লাগছে স্টোরিটা জানিয়ে দিতে ভুলবেন না। জলদি জলদি কমেন্ট করে ফেলেন কে কোথা থেকে শুনছেন এবং কে কোথায় আছেন। কেমন লাগলো স্টোরিটা? ওকে, সাগর লিখেছেন অনেক এক্সাইটেড, প্লিজ স্টার্ট। প্লাস স্টার্ট হয়ে গেছে ব্রো। আমি ইমাম খান রয় লিখেছেন আমি নওগাঁ থেকে শুনছি।
উনি থেমে দেখছেন। আচ্ছা, থেকে শুনছি। উম, যে লেনি লিখেছেন ভাই আরও ভয়ানক একটা শোনান। ব্রো আস্তে আস্তে শোনাবো, সমস্যা নেই, অনেক স্টোরি আছে। তারপর ফারজানা দ্বীপ, সান্ত্বনা দ্বীপ কাউকে একজনকে মেনশন করেছেন। মায়মুনা নাহার উপমতি, আমি মাত্র আসলাম, ওয়েলকাম। তানিশা খাতুন, একটু বেশি ভয়ের গল্প বলেন। আচ্ছা, আস্তে আস্তে বলবো, সমস্যা নেই, এখনও তো সময় চলে যায়নি, সো থাকেন। আচ্ছা, আমাদের সাথে আছেন এমডি হাসান মাহমুদ সামরন স্মারন। কি লিখেছেন বুঝলাম না। আজকে রাত ভয়ে যেন ঘুমাতে না পারি এমন একটা শুনান ভাই। আচ্ছা ভাই, এমন স্টোরি আছে অবশ্যই। যদি আপনি ভয় না পেয়ে থাকেন তাহলে আমার গল্প কেন, স্বয়ং ভূত দেখলে আপনি ভয় পাবেন না। আশফা সালিহা সালিহা লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার রহমান আল আমিন লিখেছেন, আমি বিবাহিত, প্লিজ, অনেক ভয়ানক কথা শুনলাম, যেতে বউকে জড়িয়ে ধরতে পারে। ও ভাই, সরি। আচ্ছা, নাহিদ আফরান কারোজনকে মেনশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ মেনশন করার জন্য। আচ্ছা, স্বপ্নকন্যা লিখেছেন, হসপিটালের স্টোরি শুনান ভাইয়া। আচ্ছা, ব্রো অফ টপিকে কথা বললাম না প্লিজ। মাইকেল ইফতি লিখেছেন, ভাই তুমি থামো। ব্রো বুঝলাম না। সামিরা লিখেছেন, আমি সিলেট থেকে শুনছি, ভয় লাগছে। সাগর লিখেছেন, ভয় লাগছে। মাইকেল ইফতি, চিল করতেছি। আরে তুমি দিছো মুড অফ করে। ব্রো সরি, কেন মুড অফ করলাম বুঝলাম না। সাগর লিখেছেন, লিসেনিং ফ্রম সিলেট, থ্যাংক ইউ ব্রো। রোমিও রিমন লিখেছেন, আমি চাপাই নবাবগঞ্জ থেকে। ওকে, উনি চাপাই নবাবগঞ্জ থেকে শুনছেন। অ্যান্ড ইমাম খান রয় লিখেছেন, নারায়ণগঞ্জ থেকে শুনছি, ওয়েলকাম ব্রো। তানিশা খাতুন লিখেছেন, হাই, আমি ইন্ডিয়া থেকে শুনছি, নাইস স্টোরি, থ্যাংক ইউ। মারিয়াম চৌধুরী লিখেছেন, ভাইয়া একটা ভয়ানক স্টোরি শোনান। আপু মাত্র তো শুরু করলাম, সমস্যা নেই, হবে। আচ্ছা, আমি একটা ঘটনায় চলে যাই, সরাসরি একটা ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেজাবিন। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবা থেকে জিজ্ঞেস করছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অকপটে স্বীকার করেছিলেন ঘটনাটি হচ্ছে 1980 সালের দিকে। তখন আজকের এত সুন্দর রাঙামাটি এত উন্নতি হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব, সব কিছু মিলে রাঙ্গামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশের সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙ্গামাটিতে দুটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ পান করতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে দিতে রাত 1টা বাজিয়ে ফেলেন। তখনকার সময় রাঙ্গামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুর নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকায়। আঙ্কেলের মাতাল অবস্থায় তখন মাজারের সামনে আসলেন। তখন তিনি চিন্তা করলেন মেন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পিছনে একটি বড় কবরস্থান আছে আর তার পাশেই ছোট্ট একটি মাটির রাস্তা দিয়েই খালে যাওয়া যায়। ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথার পাত্তা দিলেন না। তিনি ছিলেন বড্ড ঘাতরা টাইপের মানুষ। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না। এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এ বলে তিনি 3বার চিৎকার করে হঠাৎ কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছু তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল যা রশি টেনে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তখন তিনি খেয়াল করলেন খালের ওপারে পুরনো লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন, কিন্তু হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারে কালো কাপড় পরিহিত বীভৎস এক মহিলা তার দিকে দেখে হাসছে। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলেন। উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না। তখন ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, তোর এই সামান্য আগুন থেকে আমার তোকে কতক্ষণ তোর এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পাড়ে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বীভৎস সেই নারী আরও জোরে জোরে হাসতে শুরু করে। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বীভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বলল, তোর মায়ের বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আগামীকাল হাতে পেলে আর ছাড়বো না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রাশি টানতে টানতে অপর পাড়ে পৌঁছালো, কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটি শেষ হয়ে নিভে যায় এবং ফজরের আজান দিতে তখনও 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনও তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথেই কালো কাপড় পরিহিত বীভৎস সেই মেয়েটিকে তার পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসিয়ে দেয় এবং জোরে একটা থাপ্পড় দেয়। কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো ছিল, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রা আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত মদ্যপান করেননি। এটাই ছিল ঘটনার সত্যটা আমি নিজেই। আশা করছি ভাল লাগবে, পড়ে শোনাবেন। ওকে, কেমন লাগছে জানাবেন, কেমন লেগেছে জানাবেন।
আচ্ছা, আমি এখন কমেন্টগুলো পড়ি। স্নিগ্ধ দাস লিখেছেন আমি সিলেট থেকে, ভালো লাগছে স্টোরিটা। রমি লিমন লিখেছেন জোস ছিল, থ্যাংক ইউ। জানাতুল জুই লিখেছেন ভাই কুমিল্লা থেকে শুনতেছি। স্বপ্নকন্যা লিখেছেন নাইস স্টোরি ভাইয়া, ব্রাউনবাড়িয়া থেকে শুনছি। হিটার বয় বাবু লিখেছেন আমি গাজীপুর থেকে শুনতেছি। নাহিদ আফরিন লিখেছেন তুমি শোনাও। ইব্রাহিম খুরি লিখেছেন ফ্রম নারায়ণগঞ্জ, জোস ছিল। সাথী আহমেদ লিখেছেন হাই হ্যালো। যে জানি লিখেছেন ভাই নামটা যে জিলানি, জিলানি না জিলানি হবে ব্রো, যেভাবে ছিল সেভাবেই বললাম। নুসু মারিয়া আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন ইশপা সেলিহা, আমাদের সাথে আছেন সাদিয়া আফরিন মিম লিখেছেন হাই আমি এই প্রথম শুনছি, ওয়েলকাম ওয়েলকাম। আরমান মাহবুব জিহাদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাইকেল ইফতি লিখেছেন ভয় করে, ওকে। নুসু মারিয়া লিখেছেন আমি মিস করলাম। তাসপিয়া সুহা লিখেছেন সোনাপুর থেকে শুনছি, ওকে। আরমান মাহবুব জিহাদ লিখেছেন ভাই প্রথম শুনছি, ওয়েলকাম আপনাকে। নিশাদ মাহমুদ বগুড়া থেকে শুনছি। জাহিদ আফরান লিখেছেন ভাই কন্টিনিউ করেন, ভালো হইতেছে, ওকে থ্যাংক ইউ। সাগর লিখেছেন টুডে আই এম নিউ ওয়ান, ওয়েলকাম টু ইউ। মাইকেল ইফতি লিখেছেন ভাই বলছি ভয় বলছি, খুব ভয় করে, একা একা থাকি তো, ওকে। ভয় করলে ভাই একটু সাহস জোগান, এত ভয় পেলে চলবে না। আচ্ছা, লাস্ট বেঞ্চের ছাত্র লিখেছেন সৌদি আরব থেকে শুনছি, ওকে। গাজীপুর কবরস্থান থেকে শুনতেছি, মাইকেল ইফতি লিখেছেন, ওকে। তাসপিয়া সুহা লিখেছেন বুঝলাম না। আচ্ছা, কাউকে ইনভাইট করেছেন, দূরে আছি তো, ওকে। এমডি শামীম ইসলাম লিখেছেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের আশেপাশে থেকে শুনছি, ওকে। স্নিগ্ধ দাস লিখেছেন ওরে, ওকে। অরিয়ান লিমা লিখেছেন কাউ একজনকে মেনশন করেছেন, মাটির পথ, কাউ একজনকে মেনশন করেছেন, থ্যাংক ইউ মেনশন করার জন্য। মাইকেল ইফতিহারি আয়েশা কাউ একজনকে মেনশন করেছেন। লাস্ট বেঞ্চের ছাত্র, বাংলাদেশে এত ভূত আছে, এফএমগুলো না শুনলে জানতেই পারতাম না। হ্যাঁ ব্রো, আসলেই। এমনি শামীম ইসলাম লিখেছেন কি সিগারেট কম দামে এই জন্য আসছে, ভাই আমি জানি না আসলেই। আলিহা, আলিয়া, আলিজা, আচ্ছা উনি লিখেছেন সিগারেট খাইলে কি ভূত ভয় পায় নাকি? আগুনকে ভয় পায়, সিগারেট খাইলে ভয় পায় কিনা জানি না। আচ্ছা, ফজরের পর্যন্ত বিড়ি খাওয়া, এত বিড়ি পাইল কই, ওইটা তো আমি জানি না ভাই। কাইয়ুম চৌধুরী আদিল লিখেছেন এটা, ওকে। স্বপ্নকোনা লিখেছেন এত ভূতের গল্প শুনি আজ পর্যন্ত ভূত দেখলাম না, আফসোস। কোনো এক ভূতের জায়গায় যান, দেখবেন আর ডাক দেন 3 বার, ওকে। আছেন সাগর লিখেছেন অনেক ভালো লাগতেছে গল্পটা। স্নিগ্ধ দাস লিখেছেন আঙ্কেলের কাহিনী খতম। সাদি আফরিন জাইন লিখেছেন নাইস স্টোরি ভাইয়া, থ্যাংক ইউ। রোমিও রিমন লিখেছেন ভালো বাট মজা পাই নাই, ওকে। মজা পাওয়া, আমি লিখেছেন খুব হাসি পাইল। স্বপ্নকোনা লিখেছেন ব্ল্যাক ডায়মন্ড নাকি, স্টোরিটা ভালো ছিল। ইব্রাহিম খুরি লিখেছেন, সাদিয়া আফরিন জাইন লিখেছেন আমি ভয় পাইছি অনেক অনেক অনেক। রাকিবুল হাসান লিখেছেন এত ভয় আমি একটা সিগারেট ধরিয়ে দিছি। স্বপ্নকোনা লিখেছেন নাইস ভাইয়া, থ্যাংক ইউ। তাহসান মাহমুদ রিফাত লিখেছেন নেক্সট, ওকে। আমাদের সাথে আছেন আরও অনেকেই, কমেন্টগুলো এখন পড়া সম্ভব না, কারণ কমেন্ট পড়তে গেলে স্টোরি পড়া যাবে না। সো আমি আরও একটা স্টোরিতে চলে যাব।
Bhaiya, struggle listen, bhaiya, please start another one. Okay, I'll start another one. ওকে, এটা একটা আমাদের গ্রুপ থেকেই নেওয়া স্টোরিটা লিখেছেন হৃদয় আহমেদ নামের একজন, আমাদের গ্রুপ মেম্বার। অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর রাতের ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। আমার নাম হৃদয় আহমেদ শান্ত। আমার বাসা রাজশাহী। ঘটনাটি আজ থেকে প্রায় 4 বছর আগে। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ডিসেম্বরের শেষের দিকে কলেজ বন্ধ থাকার কারণে আমি এবং আমার বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি। এবং এখানে বলে রাখি, আমার বন্ধুর নাম জনি। আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি, 10 মিনিটের রাস্তা। ছোটোবেলা থেকেই আমরা একসাথে লেখাপড়া করে আসছি, যার ফলে ওর সাথে অনেক ভালো একটা বন্ধুত্ব। যাই হোক, আসল ঘটনায় আসি। অনেক ভাবার পর চিন্তা করলাম রাজশাহীর বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। তখন জনি বলল, তাহলে জয়ের বাসায় যেতে পারি, ওদের গ্রামটা নাকি অনেক সুন্দর। এখানে বলে রাখি, জয় হলো আমাদের বন্ধু, মানে ক্লাসমেট। জয়ের বাসা আমাদের পাশের জেলা পাবনার চাটমোহরে। জয়ের বাসা চাটমোহর বাজার স্টার মোড়ে। এই বিষয় নিয়ে জয়ের সাথে কথা বলতেই ও খুশিতে আত্মহারা হয়ে গেল। ও আমাকে বলল, সময় করে তাড়াতাড়ি চলে আয়, আমার আম্মু তোকে দেখতে চেয়েছে। যথারীতি সময় করে আমরা পরদিন সকালে রওনা হওয়ার প্রস্তুতি নিলাম। আমাদের প্ল্যানিং ছিল ওখানে 7 দিন থাকবো, সে অনুযায়ী কাপড় চোপড় গুছিয়ে নিলাম। পরদিন সকাল 7টার বাসে রওনা হলাম তাদের বাসার উদ্দেশ্যে। আমি সেদিন খুব খুশি ছিলাম। সকাল 9:30টার মধ্যে তাদের বাসায় পৌঁছে গেলাম। জয়েশা আমাদের বাস স্ট্যান্ড থেকে বাসায় নিয়ে যায়। আমরা হাত মুখ ধুয়ে বের হলাম ঘুরতে যাওয়ার জন্য। সেদিন আমরা ঘুরে আসলাম চাটমোহর বাজারের পাশে একটা বাজার কচি কাটা থেকে। সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসলাম। আমার খুবই ভালো লাগছিল জায়গাটা। আমি জয়ের বাড়ির উদাহরণটা দিয়ে রাখি। তাদের বাসা থেকে একটু পাশে অনেক বড় একটা হিন্দু পাড়া আছে, আর জয়ের বাসার সামনে অনেক বড় একটা পুরনো মন্দির, আর 2 বাড়ির পরে ছোট্ট এক নদীর। সব মিলিয়ে গা ছমছম একটা পরিবেশ। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমোতে গেলাম। আমাদের রুমটা জয়ের রুমের পাশেই। আমি আর জনি এক রুমে, আর জয় পাশের রুমে। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, আমরা আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল। জয় ওর রুমে ঘুমানোর জন্য চলে গেল। আমরাও যথারীতি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কোনো একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি মনে হচ্ছিল আমাদের জানলার পাশে একটা মেয়ে খুব বিদঘুটে শব্দ করে কান্না করছে। আমি মিনিট 2 কান্নার শব্দ শুনতে পেলাম। রাত আনুমানিক তখন 2টা বাজে। যদিও তখন শীতের সময়, কিন্তু কেন জানি ভয় আমার পুরো শরীর ঘেমে যাচ্ছিল। আমি জনিকে ডাকলাম, ও আমার উপর একটু বিরক্ত হলো। আমি ওকে বললাম, দেখ দোস্ত, এই জানলার পাশে কে যেন কান্না করছে। আমাকে বলল, বিরক্ত করিস না তো, ও কিছু না, ঘুমিয়ে পড়। এর ঠিক 2 মিনিট পর আবার সেই কান্নার শব্দ। এবার জনিও স্পষ্ট শুনতে পেল। ভয় আমাকে জড়িয়ে ধরলো, আর কোনোভাবে ভয়ার্ত গলায় বললাম, কে বাইরে এত রাতে? কান্না করছেন কেন? তারপর কান্নার আওয়াজ থেমে গেল। সে রাতে আর তেমন কিছুই ঘটলো না। সকালে উঠে নাস্তা করার সময় আন্টিকে সব খুলে বললাম কাল রাতের ঘটনা। আন্টি আমাদের কথা শুনে খুব অবাক হয়ে গেল। ভয়ে ভয়ে আন্টি বলল, ও কিছু না, তোমরা এখানে নতুন তো, তাই হয়তো তোমাদের ভুল হয়েছে। কিন্তু আন্টির কথায় এবং মুখ দেখে আমার মনে হলো আন্টি আমাদের কাছে কিছু একটা লুকাচ্ছিল। তার কথায় আমি এক অজানা আতঙ্ক দেখেছি। যাই হোক, সেসব নিয়ে আর ভাবলাম না। জয়ের বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম 3 বন্ধু মিলে। সেদিন আমরা ঘুরে আসছিলাম চাটমোহর বাজার থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা বাড়াইগ্রাম বাজারে। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে চা স্টলে গেলাম চা খাওয়ার উদ্দেশ্যে। চা খাওয়ার সময় আমি লক্ষ্য করলাম একজন ধুতি পরা লোক, বয়স আনুমানিক 65 থেকে 70 হবে, আমার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। বিষয়টি আমার কাছে তেমন কিছু মনে হলো না। ভাবলাম নতুন মানুষ আমি, তাই হয়তো এভাবে দেখছে। যাই হোক, যথারীতি খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। আর এবার কোনো কান্নার শব্দে না, এমনিতেই।
বলে রাখা ভালো, তখন আমি স্মোক করতাম। রাত আনুমানিক 1টা বাজে। খুব সিগারেটের নেশা পেয়ে বসলো, কিন্তু আমার কাছে কোনো সিগারেট ছিল না। বন্ধুর বাসায় আসছি, একটা আত্মসম্মানবোধ কাজ করছিল। তখন ভাবলাম জনিকে ডাকি, দুজন একসাথে যাই। কিন্তু চিন্তা করলাম এত রাতে ওকে ডেকে বিরক্ত না করে একাই যাই, দোকান তো খুব একটা দূরে না। এসব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম। জয়ের বাড়ি থেকে একটু দূরেই বাজার। 2 মিনিট রাস্তা পায়ে হেঁটে আমি বাজারে গিয়ে দেখলাম সব দোকান বন্ধ। খুব শুনশান চারদিকে, কানের মধ্যে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। একটু সামনে এগোতে দেখলাম ওই দূরে কোনায় একটা দোকান খোলা আছে। আমি দোকানের কাছে গিয়ে দেখি অনেক বৃদ্ধ একজন লোক দোকানে বসে আছে। আমি বললাম, চাচা একটা সিগারেট দেন। উনি বললেন, বাবা আপনি ডিম খান, আমার এই ডিমগুলা অনেক ভালো, হাঁসের ডিম। ওনার কথা শুনে আমি একটা ডিম খেলাম। ডিম খাওয়া শেষে একটা সিগারেট জ্বালিয়ে চাচার সঙ্গে গল্প করতে লাগলাম। গল্পের এক পর্যায়ে চাচা আমাকে বলল, বাবা আপনি কোথা থেকে এসেছেন, আর এত রাতে বাইরে কেন? জানেন না এই জায়গা অনেক খারাপ? আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, নয়তো ওরা আপনাকে মেরে ফেলবে। এই বলে চাচা দোকানের ঝোপ বন্ধ করে খুব তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই কালো চাদর মোড়ানো একটা লোক এসে আমায় বলল, দাদা একটু এদিকে আসবেন, আমার ছেলেটা আপনাকে ডাকছে। আমার ছেলেটা জানলা দিয়ে আপনাকে দেখে আমাকে পাঠিয়ে দিল। আমি ভাবলাম ছোট্ট ছেলে, যখন দেখবে দেখা যাক, দেখা করেই আসি। এ বলে তার সঙ্গে হাঁটতে থাকলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার থেকে লোকটা খুব দূরে আছে। তখনও তখনও আমার হাতে সিগারেট ছিল। মিনিটখানেক হাঁটার পর আমি ওই লোকটাকে বললাম, কই আপনার ছেলে? ওকে। উনি এবার আমার দিকে তাকিয়ে বিদঘুটে একটা হাসি দিয়ে বলল, ওই যে তোর পায়ের নিচে। লোকটার পুরো চোখ যেন জল জল করছে। তার শরীর থেকে অসম্ভব একটা পচা গন্ধ, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি পায়ের নিচে তাকিয়ে দেখলাম একটা ছোট্ট বাচ্চা আমার পা জড়িয়ে ধরে আছে। বাচ্চাটার হাতের মাংসগুলো যেন গলে গলে পড়ছে, আর আমার দিকে তাকিয়ে তারা খুব খারাপভাবে হাঁটছিল। এই দৃশ্য দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, ওখানেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। সকালে আমি নিজেকে আবিষ্কার করি জয়ের বাসা। সবাই অনেক কান্না করছিল, আমার শরীরে তখন অনেক জ্বর। আন্টি আমার পাশেই বসেছিল। অবশ্য তখন সকাল হয়ে গেছে। পরে আমি জয়ের কাছে সব শুনেছি, সেখানে নেই কোনো দোকানই নেই। আমি নাকি সেই রাতে শ্মশান ঘাটের মধ্যে সদ্য সৎকার হওয়া একটা ছায়ের উপর পড়েছিলাম। আমার চিৎকার শুনে পুরোহিত সেখানে থেকে আমাকে জয়ের বাসায় নিয়ে আসে। পুরোহিত সেই বুড়ো লোকটা সেই দিন চায়ের স্টলে, যিনি আমার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল। পুরোহিত নাকি এটাও বলে গেছে আমি তুলো রাশির মানুষ, আমার এখানে থাকা নিরাপদ না, যত তাড়াতাড়ি পারি এই স্থান ত্যাগ করার। এই কথা শুনে জনি পরদিন সকালে আমার বাসায় চলে আসে। আজও আমার মাথায় এসব কথা ঘুরপাক খায়। কে ছিল সেই কান্না করা মেয়ে? কে ছিল সেই দোকানদার বুড়ো লোকটা? কে ছিল সেই বাচ্চা আর বাচ্চার বাবা? এগুলো প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। তবে সেই রাতের দৃশ্য মনে হলে আজও আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। জানি না সেদিন কী হতে চলেছিল আমার সাথে। এই প্রশ্নগুলো আজও আমার তাড়া করে বেড়ায়। আশা করি ভালো লাগছে স্টোরিটা। কেমন লাগছে জানানো। ওকে, জলদি জলদি কমেন্ট করে ফেলেন কেমন লাগছে স্টোরিটা। ওকে, আমি জলদি জলদি কমেন্টগুলো পড়ে ফেলি, কারণ আরেকটা স্টোরি দিয়েই শেষ করে ফেলবো আজকের আড্ডাটা। তো আমি জাবেদ লিখেছেন, ভয় পাইছি ভাইয়া। ওকে, সাগর লিখেছেন, ভাইয়া অসম হয়েছে স্টোরিটা, থ্যাংক ইউ।
শৌফিক সুমন লিখেছেন খুব ভালো লাগছে ভাইয়া। মাইকেল ইফতি লিখেছেন সেই। শৌফিক সুমন লিখেছেন নাইস স্টোরি। স্বপ্ন স্বপ্নকন্যা লিখেছেন আমার নাম মঞ্জিলা, রোকেয়া কনকিল্লাই, বুঝলাম না। আচ্ছা, কাউকে হয়তো বা মিন করে বলছেন। রোমিও রিমন এত আওতা ছিল তোমার এক্সজিএফ এর বাবা। আচ্ছা প্লিজ এখানে মানে পার্সোনাল কমেন্টগুলো না করি প্লিজ, অফ টপিক কথা না বলি। ভাই আমি কি ভাই আপনি কি আরজে? না ভাই। আমি হৃদয় হাসান জকি লিখেছেন, না ভাই আমি আরজে না। স্নিগ্ধ দাস লিখেছেন হাসতে লাগলে আমার বলতে দিতাম। ওকে। স্বপ্নকন্যা লিখেছেন ভিক্ষা করতে গেছিলাম। আচ্ছা কাকে লিখেছেন বুঝলাম না। তন্ময় হাবিব লিখেছেন আজকে ভাল লাগছে ফ্রম সৌদি আরবিয়া থেকে। ওকে তন্ময় হাবিব, ওয়েলকাম। স্নিগ্ধ দাস সেদিন কক্সবাজারে গিয়ে আপনারা দেখলাম না। স্বপ্নকন্যা লিখেছেন ও মাগো টু টু লাভ। কাকে লিখেছেন জানি না। ভাই এটা কোন রেডিওতে হয়? ভাই এটা রাফসান ইসলাম শামীম লিখেছেন। ভাই এটা কোনো রেডিওতে হয় না, এটা এখানেই হয়। স্বপ্নকন্যা লিখেছেন এমপি নাইগো রোহিঙ্গা হয়ে গেছে। হ্যাঁ তোমার হাবিব লিখেছেন গুড। পূজা আধিকারী লিখেছেন ভূত তোরে আমি আছরে বান্দিয়া রাখবো ভূতটি আসলে। ওকে। আচ্ছা মাইকেল ইফতি লিখেছেন সেই লেভেলের। ওকে কি লিখেছেন জানি না। স্বপ্নকন্যা লিখেছেন ওকে। আচ্ছা লাস্ট বেঞ্চের ছাত্র লিখেছেন নাইস স্টোরি। এস ডি জয়নাল লিখেছেন আপনার স্টোরি কয়টায় সময় স্টার্ট হয়? ব্রো আমি প্রতি শুক্রবার রাত 11:59 থেকে 12:59, মানে 12টা থেকে 1টা পর্যন্ত থাকি। ইনশাল্লাহ থাকবো, আজকেই প্রথম। শৌফিক সুমন লিখেছেন ফার্স্ট টাইম শুনলাম ভাইয়া, ভালোই লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাকে ইনবক্সে নক করতে পারেন, SMS করে লিখে পাঠাতে পারেন, অথবা আমাকে ভয়েস ক্লিপও পাঠাতে পারেন। আরফিন সুলতানা লিখেছেন নাইস। সাগর লিখেছেন কয়টায় স্টার্ট হয় প্রতি ফ্রাইডেতে? ব্রো আমি থাকি প্রতি ফ্রাইডেতে 11:59। আর জি জাহিদ লিখেছেন আমি একা ছাদে। ওকে ব্রো দেখেন পিছনে কেউ আছে কিনা। সাহিদ আফরান লিখেছেন কোনো কেন ছিল না, মিস করলা। আচ্ছা মিষ্টি পড়ে লিখেছেন আমার একটা স্টোরি ছিল আমার নাম কি নিয়ে, আমার ম্যামকে নিয়ে। আচ্ছা আপনার স্টোরিটা লিখে পাঠিয়ে দিন, কেননা আজকে তো আর টাইম নেই, আজকে একটা স্টোরি দিয়ে শেষ করে ফেলবো। সুমাইয়া সাইশা লিখেছেন এগুলো কি রিয়েল স্টোরি? হ্যাঁ এগুলো রিয়েল স্টোরি। সিদ্ধাতুল মুনতাহা লিখেছেন অনেক ভালো লাগছে, প্রচুর ভয় পাইছি, থ্যাংক ইউ। এমডি জাভেদ লিখেছেন ভাই আপনার নাম কি? ভাই আমার নাম মাহাদি। এমডি হৃদয় আহমেদ জকি লিখেছেন ভাই প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওকে ব্রো। স্বপ্নকন্যা লিখেছেন ভাই খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সুমাইয়া সাইশা লিখেছেন এগুলা কি রিয়েল স্টোরি? জি জি এগুলো রিয়েল স্টোরি। মাইকেল ইফতি লিখেছেন আচ্ছা দাদা এটা কি রিয়েল স্টোরি নাকি? হ্যাঁ এটা রিয়েল স্টোরি, এটা গ্রুপ থেকে নেওয়া, গ্রুপের একজন মেম্বার দিয়েছিল আমাকে। ভাইয়া ভূত কই পাবো, দেখতে অনেক ইচ্ছে করে। ভাইয়া ভূত পাবেন কোথায় বলি, আপনি যে কোনো জায়গায় যে মানে অন্ধকার ভৌতিক জায়গায় যে 3বার ডাক দেন যে ভূত তুই কই। বেসিক্যালি আমি জানি না ভূত কই পাবেন। আচ্ছা আরিয়ান ইসলাম ফারুক লিখেছেন ভালোই লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। এসডি জয়নাল লিখেছেন ভাই আর জি কিবরিয়া কোথায়? ভাই আর জি কিবরিয়া ভাই আছেন, কিবরিয়া ভাইয়ের জায়গায় আছেন। মাহবুবুল আলম লিখেছেন আমার কালেকশন অনেকগুলো গল্প আছে এবং আমার নিজের সাথে ঘটেছে অনেকগুলো গল্প। আচ্ছা ভাই আমি মাহবুবুল আলম আপনাকে বলছি যে আমাকে ইনবক্স করতে পারেন, ইনবক্সে স্টোরিগুলো পাঠাতে পারেন, হয়তো বা অডিও ক্লিপও পাঠাতে পারেন। সাগর লিখেছেন ভাই অনেক এক্সাইটেড, প্লিজ স্টার্ট অ্যানাদার। আচ্ছা আমি শোটা কবে হয়? শো আমার শোটা হয় প্রতি শুক্রবার রাত 11:59। আচ্ছা আমি আর বেশি দেরি না করে আর একটা স্টোরিতে চলে যাই, কারণ আমার হাতে সময় খুব কম। ওকে ঘটনাটা লিখেছেন আসিফ পারভেজ নামের আরও একজন। 2020 সালের শেষে ঘটনা, মামার জীবনের ভূতের ঘটনা। ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শোনা এবং রোমহর্ষক ঘটনাটি ঘটে মামা সহ আরও একজনের সাথে। তো মামা এবং মামার বন্ধু নওগাঁ হয়ে আসছিল গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু। তারা যখন নওগাঁ
নহাটাতে পৌঁছালে তখন ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় ৩টা। তারা মাইক্রোবাসে করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটাকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারদিকে ভিড়, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তাছাড়া রাত 12টা বাজে, রাত বাজে 3টা। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না, তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যেতে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা, বয়স অনুমানিক 40 থেকে 45 হবে। তারা মহিলাটিকে বলে, এত রাতে আপনি এখানে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে কাঁদতে থাকে। মহিলাটির কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে। মামার বন্ধুকে বলে, মহিলার সাথে যাওয়ার দরকার নাই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার কথা না শুনে মহিলার পিছন পিছন যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও যায় তার সাথে। কিছুদূর যাবার পর মহিলাটি পোটলার মধ্যে কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল। মামা এবং বন্ধু যে দেখে পোটলার ভেতর একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে উঠে যে, চল মহিলাটি আমার সাথে করে নিয়ে যাই, এই নির্জন এলাকায় এত রাতে ফেলে দেওয়া উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাটিকে গাড়ির পিছনের সিটে বসিয়ে গাড়ি চলতে থাকে। সময় তখন রাত 3:50। কিছুদূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারাতে সারাতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পিছন ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে। কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখন একটু দৃশ্য দেখলো, মহিলাটির মাথা নেই। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচণ্ড ঘামাতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিল এবং মহিলাটির দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করলো মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামারা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছুদূর যেতে না যেতেই তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে। কিন্তু মহিলাটি তো গাড়িতে বসা ছিল। তারা গাড়িটা থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পিছনের মহিলাটি নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখের মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে মনে সাহস আনার চেষ্টা করলো, এইভাবে যদি আমরা কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজের ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে ভয়ে পিছনে তাকাচ্ছে না। মামা যত সুরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পিছন দিকে খটমট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবিয়ে খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির গতি আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আর দুবার মহিলাটিকে দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হয়ে গিয়েছে, তো মামা দেখে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে। ঘড়ি তখন সকাল 7:25। মামা গাড়ি এবং যানবাহন চলছে। মামা গাড়ি থামিয়ে পিছনে দেখে কেউ নাই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া, যে কাপড়টি বাচ্চারই ঢাকা ছিল। মামা যেয়ে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তায় কয়েকজন লোককে ডেকে আনলো এবং ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড়গুলো এবং রক্তাক্ত হাড়গুলো নেই। তো এটুকুই ছিল ঘটনা। আমি জানি না এটা সত্যটা কতটুকু, কারণ ঘটনার লাস্টে আমি শেষ পাইনি। যাই হোক, ঘটনা কেমন লাগছে জানাবেন। এটাই শেষ ঘটনা আজকের। ঘটনাটি লিখেছেন আসিফ পারভেজ। ঘটনার সত্যতা আমি জানি না, ঘটনার সত্যতা সম্পর্কে আমার জানা নেই।
সো জলদি জলদি কমেন্ট করে ফেলেন কে কোথা থেকে আছেন। আমি মাত্র আর অল্প কিছুক্ষণ আছি, এটাই আমার লাস্ট স্টোরি ছিল, তো আমি কমেন্ট পড়ে ফেলি। মিষ্টি পরি মেঘ লিখেছেন শোটা কবে কবে হয়, আচ্ছা এটা পড়েছি। সিদ্ধার্থ মুমতাজ ভাইয়া আরেকটা হবে ভাইয়া, শেষ হয়ে গেছে, আরেকটা ছিল, হ্যাঁ আরেকটা হয়ে গেছে, এটাই শেষ, আর নেই। এস এম শাহিন লিখেছেন নাইস, থ্যাংক ইউ। আর জে জাহিদ লিখেছেন ছাদে শুনছি একা একা, পিছে কে বললে ডর পাওয়াই দিলেন। ওকে ভাইয়া, ডর পেলেই শুনতে ভাল লাগে। এস এম শাহিন লিখেছেন ভয় লাগছে, থ্যাংক ইউ, ভয় লাগাতেই চাই। অ্যান্ড ইয়াসিন লিখেছেন হাম ব্রো, শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, যাদের কাছে যদি কোনো গল্প থেকে থাকে আমাকে ইনবক্সে নক করেন, আমাকে লিখে পাঠাতে পারেন, অথবা আপনাদের ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। অবশ্যই চেষ্টা করবো আপনাদের স্টোরিগুলো শোনানোর। এস ডি জুয়েল, আমি কিবরিয়া ভাইকে অনেক মিস করি, আমিও মিস করি ব্রো। এমনি রাকিব হাসান আবি লিখেছেন ভাই আমি একা একা রুমে আছি, সব থেকে অন্ধকার। আমি জাবেদ লিখেছেন মাহাদি ভাইয়া আমি ভূত দেখেছি। ওকে ভাইয়া, ভূত দেখলে যদি স্টোরি থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করেন। আর যে জাহিদ লিখেছেন ভাই ডর করতেছে অনেক। ওকে ব্রো, ডর করলে কিছু করার নাই, ডর করতেই চাই। সাগর লিখেছেন অনেক ভালো লাগতেছে ভাইয়া। আপনি জাবেদ হোসেন জীবন লিখেছেন ভাই একটা স্টোরি শোনান। ভাইয়া স্টোরি শেষ। গৌতম সরকার লিখেছেন ভাই অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সাগর লিখেছেন থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস, থ্যাংক ইউ সো মাচ। ভাই ভূত আমাকে প্রতি রাতে খারাপ স্বপ্ন দেখায়। ওকে, একদিন পর কেউ একজন সুন্দর ভৌতিক গল্প বলেছেন, মৌমিতা ধার লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। সাইমা জাহান কণা লিখেছেন আমি মিস করলাম, হ্যাঁ মিস হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই, আবার শুনে নেবেন প্রথম থেকে। সাইমা জাহান কণা লিখেছেন ভাইয়া তোমার নাম ক্যা, নাম কে, এই যে আমার নাম মাহাদি। তোমার হাবিব লিখেছেন বেস্ট স্টোরি, থ্যাংক ইউ। সিজান লিখেছেন ভাই না স্টোরি, থ্যাংক ইউ। ওকে, আমাদের সাথে আছেন আরও অনেকেই। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আর সবাইকে বলে রাখছি যে কারো কাছে যদি কোনো স্টোরি থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর আমাকে ইনবক্স করতে পারেন আপনার স্টোরিটা। একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন যদি লিখেন, নাহলে আমি গুছিয়ে বলবো, সমস্যা নেই। আর না হলে ভয়েস দিতে পারেন, আমি অডিও ক্লিপও প্লে করবো ইনশাল্লাহ নেক্সট এপিসোড থেকে। আর বলে রাখি আমি থাকছি প্রতি সপ্তাহে শুক্রবার রাত 11:59 থেকে রাত 1টা পর্যন্ত, মানে 1 ঘন্টার শো। আয়েশা সিদ্দিকা লিখেছেন আমি শুনতে পারলাম না, কোনো সমস্যা নেই আপনি, আবার এখন লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আবার রিপ্লে শুনে নিন। ভাইয়া এই ভূত আমার আম্মুকে ধরছে অনেকবার, দেখছি ভূত। শান্তন মাল্লিক লিখেছেন, ওকে আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি গ্রুপটার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।